ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার নিজস্ব ইয়ার্ডে করে ছুটি কাটাচ্ছিল। সমুদ্র শান্ত, চারপাশে শুধু নীল জল আর আকাশ। সেই সময় মা জুলিয়া সাঁতার কাটতে জলে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হঠাৎ সে অদ্ভুত এক অনুভূতি পান, যেন কেউ তাকে স্পর্শ করেছে, কিন্তু চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পান না। কয়েক সেকেন্ড পর আবারও একই ঘটনা ঘটে। এবার জুলিয়ার মনের আতঙ্ক ঢুকে পড়ে। সে দ্রুত ইয়ার্ডের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কিছু একটা তার পা শক্ত করে টেনে ধরে। জুলিয়া প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। তার স্বামী টম আর ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত। জুলিয়া জলের উপর ভেসে থাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর টম খেয়াল করে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখা যাচ্ছে না। সে ইয়ার্ডের চারপাশে খুঁজতে শুরু করে এবং হঠাৎ জুলিয়াকে পানিতে ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে সে বাচ্চাদের ডাকে এবং নিজে পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইয়ার্ডের দিকে সাঁতার কাটতে থাকে। বাচ্চারা দুজনকে টেনে নৌকায় তোলে। পরিবারের সবাই মিলে জুলিয়াকে সামলে নেয়। রাতে সবাই মিলে ছোট ছেলে বেনের জন্মদিন উদযাপন করে। এদিকে ক্যাসি তার বয়ফ্রেন্ডের ফোন পায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় শহরের আকাশ জুড়ে বিশাল কালো মেঘ জমে উঠেছে। হঠাৎ কল কেটে যায়। তখনই সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখে একদল তিমি ইয়ার্ডের পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে। হঠাৎ ইয়ার্ডটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। টম আশঙ্কা করে ইয়ার্ডের তলায় ক্ষতি হয়েছে। সে নিচে নেমে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় এক গভীর ক্ষত। জুলিয়া দ্রুত ক্ষতস্থানে ফার্স্ট এইড লাগিয়ে দেয়। টম জানায় পানির নিচে সে অনুভব করেছিল বিশাল কোনো প্রাণী তার পেছনে ছিল। ঘুরে তাকাতে প্রোপেলার এক পাখার সাথে লেগে তার হাত কেটে যায়। যাই হোক, জিনিসটা ছিল ভয়ঙ্কর বড়। ইয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা সাহায্যের জন্য রেডিওতে কল করে, কিন্তু রেডিওতে কোনো সিগন্যাল পাওয়া যায় না। কিছুক্ষণ পর ইয়ার্ডের ইঞ্জিন পুরোপুরি অচল হয়ে যায়। সমুদ্রের মাঝখানে তারা আটকে পড়ে। আকাশের দিকে তাকিয়ে সবাই হতবাক হয়ে যায়। একটার পর একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মাটিতে যেখানে যেখানে আগুনের গোলা পড়ছিল, সেখানেই ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছিল। টম আবার ইয়ার্ডটি চালু করার চেষ্টা করে। ইঞ্জিন কোনো মতে স্টার্ট নেয়, কিন্তু মুহূর্তের মধ্যেই আরেকটি আগুনের গোলা তাদের খুব কাছেই পড়ে। সবাই ভয়ে একে অপরকে শক্ত করে ধরে রাখে। তখনই টম বুঝতে পারে এগুলো উল্কাপিণ্ড নয়, এগুলো আসলে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। ঠিক সেই সময় ব্যান লক্ষ্য করে নৌকা থেকে ধোঁয়া বের হচ্ছে। টম নিচে নেমে পরীক্ষা করে নিশ্চিত হয় ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবারের সবাই ইয়ার্ডের ভেতরে আশ্রয় নেয়। তারা খেয়ালই করে না যে কম্পাসটা পাগলের মতো ঘুরছে। হঠাৎ ইয়ার্ডটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। ব্যান পড়ে যায় এবং এবার সে অনেকটা আহত হয়। বিশাল বিশাল ঢেউ ইয়ার্ডের গায়ে আছড়ে পড়তে থাকে। টম কোনো মতে বাইরে বেরিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। ক্যাসি সিল্কের কাছে গিয়ে বমি করে। টম বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ ভেসে আসে। বাতাস আরো জোরে বইতে থাকে। জুলিয়া দরজা বন্ধ করতে যায়, কিন্তু একটি হ্যাচ খুলে যায়। বাতাস জানালায় আঘাত করতে শুরু করে। কাঁচ ভাঙতে থাকে। পরের দিন সকালে পরিবারটি ধীরে ঘুম থেকে উঠে দেখে ঝড় থেমে গেছে, কিন্তু ইয়ার্ডের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। টম বাইরে বেরিয়ে তাকিয়ে যা দেখে তাতে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সমুদ্রের জল পুরোপুরি অদৃশ্য। ইয়ার্ডটি এখন শুকনো মাটির উপর আটকে আছে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ। টম কম্পাস চেক করে দেখে এটা পুরোপুরি উল্টে গেছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল প্রায় 7 লক্ষ বছর আগে। টম আর জুলিয়া অবশিষ্ট খাবার আর পানির দিকে তাকায়। সব মিলিয়ে খুবই সীমিত। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটা পাথরের সাথে বেঁধে রাখে, যেন দূর থেকে কেউ দেখতে পায়। টম আবার রেডিও চালু করে। এবার হঠাৎ একজন মানুষের কণ্ঠ শোনা যায়। লোকটির নাম নাউ। সে একটি সাবমেরিন ক্যাপ্টেন। তার সাবমেরিনও স্থলের উপর আটকে গেছে। নাও জানায় পৃথিবীর চৌম্বক মেরু উল্টে গেছে, তাই সমুদ্র সরে গেছে আর ভূমি জেগে উঠেছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস। সে আরও বলে
মেরুগুলো আবার উল্টে যাবে। সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই সমুদ্র ফিরে আসবে। আর যখন পানি ফিরবে তখন সেটা হবে ভয়ঙ্কর। তাই যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে হবে। নাও জানায় দুর্ঘটনায় তার সঙ্গীরা মারা গেছে। সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া আর টম অনুরোধ করে অন্তত তাদের সন্তানদের বাঁচাতে। নাও রাজি হয় এবং নিজের অবস্থানের লোকেশন পাঠিয়ে দেয়। টম হিসাব করে জানায় সাবমেরিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে, আজ রাতে ভালোভাবে বিশ্রাম করে নাও, আমরা কাল সকালে রওনা দেব। পরের দিন সকালে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে থাকে। ঠিক তখনই টম দূর থেকে লক্ষ্য করে একজন খোঁড়া লোক, হাতে একটি হারপুন, তার একপাশে একটি কুকুর। টম লোকটার কাছে গিয়ে তাকে 1 বোতল পানি দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলে যা টম কিছুতেই বুঝতে পারে না। পানি খাওয়ার পর হঠাৎ করেই লোকটি বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে, তারপর তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া দৌড়ে টমের কাছে যেতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতোমধ্যেই টমের পেটে তার হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম সেখানেই মারা যায়। এরপর লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে। হারপুনটি জুলিয়ার কাঁধে আঘাত করে। যন্ত্রণায় চিৎকার করতে করতে জুলিয়া ইয়ার্ডে ঢুকে পড়ে এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। ক্যাসি আর বেন সোফার নিচে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে একটি ফ্লেয়ার গান দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দেয় এবং ভেতরে ঢুকে পড়ে। লোকটি পুরো ইয়ার্ড তল্লাশি করতে শুরু করে। একসময় সে বাথরুমের দিকে এগোয়। ঠিক তখনই জুলিয়া একটি ছোট গর্ত দিয়ে চুপচাপ বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু কুকুরটি জুলিয়াকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। এক পর্যায়ে কুকুরটি জুলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। বাধ্য হয়ে জুলিয়া ছুরি দিয়ে কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি ফিরে আসে। নিজের কুকুরের মৃতদেহ দেখে সে ভীষণ রেগে যায়। এদিকে জুলিয়া ইয়ার্ডের অন্য দিক দিয়ে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে লোকটি আগেই সেখানে পৌঁছে যায়।